বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ নিউজ বুলেটিনে। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দেশের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লক্ষ পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বহুল আলোচিত একটি বিষয়, নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে সর্বশেষ ও হালনাগাদ প্রতিবেদন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সরকারের সবশেষ সিদ্ধান্ত, গেজেট প্রকাশের সময়সূচি, প্রস্তাবিত বেতন কাঠামো, কর্মচারীদের প্রতিক্রিয়া, আন্দোলনের হালচাল এবং আগামী দিনে কি হতে যাচ্ছে সবকিছু বিস্তারিতভাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বুলেটিন। সবার আগে আজকের মূল শিরোনামগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ১. আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন যে নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। ২. মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত পর্যালোচনা কমিটি একাধিক বৈঠকের পর মূলত সিদ্ধান্তে পৌঁছেছে এবং প্রস্তাবিত কাঠামো এখন মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। ৩. সরকারি সূত্র বলছে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে, তবে আর্থিক সুবিধা গণনা করা হবে ১ জুলাই থেকেই। ৪. সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে এবং এখন একটি বিশেষ কমিটি সেই সুপারিশ যাচাই বাছাই করছে। ৫. প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন এবং সর্বোচ্চ মূল বেতন নিয়ে বড় পরিবর্তনের আলোচনা রয়েছে। এবং ৬. সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ইতিমধ্যে কর্মসূচি পালন করেছে এবং আরও কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই ৬টি বিষয় নিয়েই আজকের বুলেটিনে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন চলুন প্রথম প্রতিবেদনে যাওয়া যাক, বাজেট অধিবেশনে সরকারের ঘোষণা এবং সাম্প্রতিক অগ্রগতি নিয়ে। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট উপস্থাপন করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দেন যে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। এর মাধ্যমে দীর্ঘ প্রায় ১১ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, কারণ সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ সালে। তবে বাজেট বক্তৃতায় নতুন পে স্কেল খাতে ঠিক কত টাকা বরাদ্দ রাখা হয়েছে সে বিষয়ে অর্থমন্ত্রী স্পষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘোষণার পরপরই সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির পাশাপাশি প্রশ্নও তৈরি হয় যে গেজেট ঠিক কবে প্রকাশ পাবে এবং বাস্তবে বিপণ হাতে আসবে কবে ফিকি। বাজেট ঘোষণার আগেই গত ২১শে মে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত একটি কমিটি বৈঠকে বসে এবং সেখানেও নিশ্চিত করা হয় যে আগামী অর্থবছরের শুরু থেকেই, অর্থাৎ ১ জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সময় জানানো হয় যে নবম পে স্কেল সংক্রান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগলেও কার্যকর হওয়ার তারিখ ১ জুলাই থেকেই গণনা করা হবে। অর্থাৎ প্রশাসনিক প্রক্রিয়া পরে শেষ হলেও আর্থিক সুবিধার হিসাব শুরু হবে অর্থবছরের প্রথম দিন থেকেই। এরপর জুলাই মাসের মাঝামাঝি সময়ে আসে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। গত ১৫ জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জানানো হয় যে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা রয়েছে। সেই বৈঠকেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত ঐকমত্য হয়, তা হল মূল বেতন কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে আর ভাতাদি কার্যকর হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ পুরো প্যাকেজ একবারে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সময়ে জানা যায় যে সচিব কমিটির সুপারিশ চলতি মাসের, অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয়, বৈঠক সূত্রে জানা গেছে নতুন পে স্কেলের বিষয়ে মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তবে আরও ২ থেকে ৩ দিন সচিব কমিটি কিছু কারিগরি দিক নিয়ে বিশ্লেষণ চালাবে। এরপর সেই সুপারিশ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অথবা প্রধানমন্ত্রী ডাকা যে কোনো বিশেষ বৈঠকে অনুমোদনের জন্য তোলা হতে পারে বলে জানা যায়।
জুলাই মাসের শেষ দিকে এসে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সব ধরনের প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী আগস্টের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে ১ জুলাই থেকেই। অর্থাৎ গেজেট পরে প্রকাশ পেলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১ জুলাই থেকেই নতুন বেতনের সুবিধা পাবেন বলে নিশ্চিত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সেই সময় বলেন, পে স্কেল বাস্তবায়ন যথাসময়েই হবে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছে। গেজেট জারি সহ অন্যান্য বিষয় কার্যকর হতে কিছুটা সময় লাগলেও পে স্কেল বাস্তবায়ন হবে। দর্শক, এবার আসা যাক দ্বিতীয় প্রতিবেদনে, যেখানে থাকছে নবম জাতীয় বেতন কমিশন এবং তাঁদের প্রতিবেদন নিয়ে বিস্তারিত তথ্য। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে উল্লেখযোগ্য বিষয় হল, নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে দেয়, যা প্রক্রিয়াকে কিছুটা এগিয়ে নিতে সহায়তা করে। কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার পর বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামোটি নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, একটি ১০ সদস্যের বিশেষ কমিটি কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করছে, যাতে বাস্তবায়নের আগে আর্থিক ও প্রশাসনিক দিক থেকে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে। এখন প্রশ্ন হল, প্রস্তাবিত এই কাঠামোতে বেতন কেমন হতে পারে? বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী নবম পে স্কেলের মাধ্যমে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি প্রস্তাবনা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন টানা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় পেনশনসহ অবসরে যাওয়ার সুযোগ তৈরি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি কর্মস্থলে উপস্থিতি, নাগরিক সেবা প্রদান এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশিকা জারির বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। তবে দর্শক, এই বিষয়ে আমাদের স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন যে এগুলো এখনও প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এই অঙ্কগুলোকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। গেজেট প্রকাশের পরই প্রকৃত ও চূড়ান্ত বেতন কাঠামো নিশ্চিতভাবে জানা যাবে। বাজেট বরাদ্দের প্রসঙ্গে আসা যাক এবার। একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পে স্কেলের ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ২৫,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছিল। এটি বোঝার জন্য একটি প্রেক্ষাপট তুলে ধরা প্রয়োজন। বর্তমানে সরকার তার প্রায় ১৪ লক্ষ কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লক্ষ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করে থাকে। নতুন পে স্কেল কার্যকর হলে এই ব্যয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এখন আসা যাক তৃতীয় প্রতিবেদনে গ্রেড বিন্যাস এবং বেতন বৈষম্য নিয়ে অভিযোগ প্রসঙ্গে। দর্শক, নতুন পে স্কেল ঘোষণার পর থেকেই একটি বিষয় নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত কাঠামোতে ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা নিয়ে নিম্ন গ্রেডের কর্মচারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য হল, এত কম ব্যবধান রাখা হলে বিভিন্ন গ্রেডের মধ্যে বাস্তবিক অর্থে কোনো পার্থক্যই থাকবে না এবং এটি কর্মচারীদের মধ্যে পদোন্নতি বা অভিজ্ঞতার স্বীকৃতির প্রতিফলন ঘটাবে না। ১১ থেকে ২০ গ্রেডের প্রায় ১০ থেকে ১২ লক্ষ কর্মচারী এই প্রস্তাবিত কাঠামো অসন্তুষ্ট বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়াও খণ্ডিত পে স্কেল এবং বিশেষ কিছু সুবিধা বাতিলের বিষয়েও নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের মধ্যে সন্তুষ্টির অভাব লক্ষ্য করা গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সরকারের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ হল, বাজেট সীমাবদ্ধতার মধ্যে থেকেও সব গ্রেডের কর্মচারীদের প্রত্যাশা কতটা পূরণ করা যায় তা নিশ্চিত করা। চলুন এবার চতুর্থ প্রতিবেদনে যাওয়া যাক, সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর দাবি এবং আন্দোলন কর্মসূচি নিয়ে। নতুন পে স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মাঠে সক্রিয় রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি এ বছরের ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ করা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা, আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা,
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণসহ ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করা। এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারণী মহলে বেশ চাপ তৈরি করে বলে মনে করা হয়। সাম্প্রতিক সময়ে এসেও এই আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। কর্মচারীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের ক্ষোভ ও প্রত্যাশা প্রকাশ করছেন। এমনই একটি মন্তব্যে একজন কর্মচারী লিখেছেন, সরকারের কাছে বিনীত অনুরোধ, সম্ভব হলে সম্পূর্ণভাবেই যেন পে স্কেল দেওয়া হয়, আর যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব না হয়, তাহলে অন্তত ২টি ধাপে যেন তা কার্যকর করা হয়। কারণ সরকারি কর্মচারীরা বর্তমানে খুবই কষ্টে দিন অতিবাহিত করছেন। এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায়, দীর্ঘদিনের অপেক্ষা কর্মচারীদের মধ্যে কতটা হতাশা তৈরি করেছে। এখন আসা যাক পঞ্চম প্রতিবেদনে, যেখানে থাকছে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য অনিশ্চয়তা নিয়ে আলোচনা। দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়ন যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সরল নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন আর্থিক চাপ এবং ব্যাপক অঙ্কের বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের অভ্যন্তরেও নানা মহলে আলোচনা চলছে। কিছু প্রতিবেদনে উঠে এসেছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়ন কিছুটা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে, যার প্রেক্ষিতে সরকার নতুন করে বিষয়টি পর্যালোচনা করছে বলেও কিছু গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই ধরনের প্রতিবেদনের ফলে গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে কর্মচারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে বাজেট অধিবেশনে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন করা হবে, শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়াগত কারণে কিছুটা সময় বেশি লাগতে পারে। এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল PRLA, অর্থাৎ অবসর পূর্ববর্তী ছুটিতে থাকা কর্মচারীদের আনুতোষিক কোন স্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে তা নিয়েও একটি অস্পষ্টতা রয়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর পাওয়া কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এবার আসা যাক ষষ্ঠ প্রতিবেদনে, বর্তমান অবস্থা এবং সবচেয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। সবশেষ পরিস্থিতি অনুযায়ী নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে। এরপর সেই প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। প্রশাসনিক ও নীতিগত সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে দর্শক, এটি মনে রাখা জরুরি যে সরকারি প্রক্রিয়ায় সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই আমরা পরামর্শ দিচ্ছি, চূড়ান্ত ও নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের সরকারি ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করার। গেজেট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের চ্যানেলে সেই হালনাগাদ তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। সংক্ষেপে আজকের বুলেটিনের মূল বিষয়গুলো আরেকবার তুলে ধরছি। প্রথমত, সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে নবম জাতীয় পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। তবে মূল বেতন আগে কার্যকর হলেও ভাতা কার্যকর হতে পারে ২০২৭ সাল থেকে। দ্বিতীয়ত, গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগস্ট মাসের মধ্যে, তবে আর্থিক সুবিধা ১ জুলাই থেকেই গণনা করা হবে। তৃতীয়ত, প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে আলোচনায় রয়েছে, যদিও এটি এখনও চূড়ান্ত নয়। চতুর্থত, নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে গ্রেড বৈষম্য নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে। পঞ্চমত, বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন দ্রুত বাস্তবায়নের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। এবং ষষ্ঠত, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক পরামর্শের প্রেক্ষিতে গেজেট প্রকাশের সময়সূচিতে কিছুটা অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। দর্শক, এই ছিল আজকের বিস্তারিত প্রতিবেদন নতুন পে স্কেল নিয়ে। আমরা বিষয়টির ওপর নিয়মিত নজর রাখছি এবং যে কোনো নতুন ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা যারা সরকারি চাকরিজীবী কিংবা যাদের পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য এই তথ্যগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতজনদের কাছেও পৌঁছে দিন, যাতে সবাই সঠিক ও হালনাগাদ তথ্য পেতে পারেন। আজকের বুলেটিন এখানেই শেষ করছি। আগামী পর্বে আরও নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব ইনশাআল্লাহ।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।